দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন শুরু হয়েছে। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নগরীর শাহ মখদুম ঈদগাহ মাঠের পাশে সম্মেলনের স্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এতে 7 শতাধিক কাউন্সিলর সহ দলটির নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। দীর্ঘদিন পর রাজশাহীতে বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। নির্বাচন সামনে রেখে বিভক্তি দূর করতে একমত তারা। রাজশাহী মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল 2009 সালে। এই সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে চলছে নানান সমীকরণ। দীর্ঘ 15 বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হবে কাল। এতে নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। জেলা কমিটিতে পদ প্রত্যাশীদের ফেসবুকে প্রচারণার পাশাপাশি প্রার্থীদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে শহর। সভাপতি পদে 8 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন এবং সাংগঠনিক সম্পাদকের 3টি পদের জন্য 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সচিবালয়ে নিয়ম ভঙ্গ করে যারা অন্যায় সহ ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে সাভারে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ শাকিল হোসেনের নামে চত্বর ও শহীদ আবির আশরাফুল্লাহর নামে লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হবে জানিয়ে বলেন, দেশে সুন্দর নির্বাচন আয়োজন জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদের প্রতি ওয়াদা। এছাড়া নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তিনি জানান, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে এবং নির্বাচন যত কাছে আসবে প্রস্তুতি তত বাড়বে। ফ্যাসিবাদের হাতকে যারা শক্তিশালী করেছেন, বাংলাদেশের মানুষের অধিকারকে খর্ব করার কাজে যারা নিজেদেরকে নিয়োজিত করেছিলেন, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। দেশের যে কোনো মাজার, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। রোববার বেলা 11:30টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারে হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিস্তারিত রিপোর্ট রয়েছে। এ সময় মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন তিনি। এর আগে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স ঘুরে দেখেন এবং মত বিনিময় সভায় অংশ নেন। কেউ যদি এখানে হামলা চালায় অথবা ধ্বংস করার পায়তারা করে, তাকে আমরা আইনের আওতায় আনবো। ইতিমধ্যে বেশ কিছুকে আনা হয়েছে এবং স্পেসিফিক মামলা হলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে আইনের আওতায় আনছে। দুধ উৎপাদনে বাংলাদেশের ঘাটতি আছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সকালে বরিশালে প্রাণী সম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় এ কথা বলেন তিনি। বলেন, এখনও দুধ আমদানি করতে হয়, যা দুঃখজনক। দেশে দুধের উৎপাদন বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। নিরাপদ খাদ্য আমিষের যোগান বাড়াতে পারলে দেশে খাদ্য সমস্যার পাশাপাশি স্বাস্থ্য সমস্যা দূর হয়ে যাবে বলেও উল্লেখ করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। খামারিদেরকে এবং যে গ্রুপগুলো তৈরি করেছেন, এটা কিন্তু একটা বিশাল সম্ভাবনা তৈরি করে। আগামীতে দুধ উৎপাদন, মাংস উৎপাদন এগুলো কিন্তু অনেক বাড়বে এবং এই বাড়লে আমাদের দেশের যে প্রাণীজ আমিষের যে ঘাটতিটা আছে সেটা পূরণ করা সম্ভব হবে। রংপুরের তারাগঞ্জে ভ্যান চুরির সন্দেহে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 2 জন। ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন রূপলাল দাস ও তার ভাতিজি জামাই প্রদীপ দাস। পুলিশ জানায়, শনিবার রাত 10:30টার দিকে বুড়িরহাট ইউনিয়নের বটতলী বাজার এলাকায় 2 ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।
এ সময় তাদের আচরণ ও কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে উত্তেজিত জনতা পিটুনি দিলে ঘটনাস্থলেই রূপলাল মারা যান। গুরুতর আহত প্রদীপ নামে আরেকজনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ভোরে মারা যান তিনি। মাদারীপুরে চোর সন্দেহে ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় একজনের চোখ তুলে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে সদর উপজেলার শিরখারা ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চুরি ডাকাতি রোধে সদরের এলাকায় নিয়মিত পাহারার অংশ হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় যুব সমাজ। রাতে ওই এলাকায় ৩ যুবকের রহস্যজনক চলাফেরা দেখতে পেয়ে ধাওয়া দেন পাহারাদাররা। এক পর্যায়ে 3 যুবককে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এ সময় জাকির শেখ নামে এক যুবকের 2 চোখ উৎপাটনের চেষ্টা করেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3 জনকে আটক করে। এদের মধ্যে গুরুতর জাকির শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন চলছে। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো জানতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। আহসান, প্রায় দেড় দশক পর মহাসমরে সম্মেলন করছে বিএনপি। প্রায় 700-র মতো কাউন্সিলররা রয়েছেন, এছাড়াও অনেক নেতাকর্মীরা রয়েছেন। আপনি একটু বিস্তারিত জানাবেন, আপনি তো সম্মেলনের স্থানে আছেন, কি পরিস্থিতি সার্বিক? আহসান, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সম্মেলনের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে চাই আপনার থেকে। আহসান হাবিব অপু, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কাউন্সিলকে ঘিরে গত কয়েকদিন ধরে যে উচ্ছ্বাস ছিল, আমরা এখানে সম্মেলন যেটি শুরু হয়েছে, সম্মেলন শুরু হওয়ার পরেও সেটি দেখছি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। বিপুল সংখ্যক নেতাকর্মী তারা এই সম্মেলনস্থলে এসেছে এবং তারা এখন মূলত সম্মেলনের ঠিক মাঝামাঝি পর্যায়ে এই মুহূর্তে শফিকুল হক মিলন তিনি বক্তব্য রাখছেন। এরপরে এখানে আছেন বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, মিজানুর রহমান মিনু উপস্থিত হয়েছেন এখানে। এরপরে আব্দুস সালাম, যিনি রাজশাহীর এই সম্মেলনের মূল দায়িত্বটি পালন করছেন, তিনি উপস্থিত হয়েছেন। এই তাদের বক্তব্যের পরেই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন। আর সাধারণ নেতাকর্মীরা যেটি বলছেন যে আজকের এই সম্মেলনে মূলত তারেক রহমান যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা শোনার জন্য তারা অপেক্ষা করছেন। তারা আশা করছেন যে এই সম্মেলনের মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপির দীর্ঘদিন ধরে যে কমিটির একটি নির্বাচিত কমিটি ছিল না, যে খরা চলছিল, দলের ভেতরে বিভিন্ন ধারায় বিভক্ত ছিল, সেই অবস্থার অবস্থান ঘটবে এই সম্মেলনের নতুন কমিটি আসার মাধ্যমে, এটি তারা মনে করছেন। এখানে আমরা যেসব বক্তব্য নেতাকর্মীরা যারা যেসব নেতৃবৃন্দ মূলত বক্তব্য রেখেছেন, তারা সবাই বলছেন রাজশাহীর বিএনপিকে এই গুরুত্বপূর্ণ একটি ইউনিট, রাজশাহী মহানগর বিএনপির এই ইউনিটটিকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছেন। যারা বক্তব্য রাখছেন তারা সবাই বলছেন যে তারা বিএনপিকে শক্তিশালী করার জন্য, শক্তিশালী অবস্থান করার জন্য যেইভাবে দায়িত্ব পালন করা হয় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। তারা বলছেন যে এইখানে যে কমিটি হবে, কমিটি করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করছিলেন। কেউ বলছেন কাউন্সিলরদের সরাসরি ভোটে এই কমিটি হতে পারে, নতুন কমিটি। আবার কারো বক্তব্য হচ্ছে, বেশিরভাগ নেতারই বক্তব্য যে তারা এই দায়িত্বটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরে দিতে চান। মূলত তিনি যে কমিটি দিবেন এখানে, সেই নেতৃত্বই রাজশাহী মহানগর বিএনপিকে নতুন করে সাজাবে বলে এইখানকার বেশিরভাগ নেতাই কিন্তু মতামত দিচ্ছেন। তারা আশা করছেন যে বিগত সময়ে তারা যে অভিযোগটিও করছেন যে বিগত সময়ে আওয়ামী লীগ সরকার আমলে বিএনপি তারা দায়িত্ব পালন করতে পারেনি, তারা সংগঠন পরিচালনার জন্য কমিটি করতে পারেনি। যেই সংকটটি চলছিল, নতুন নেতৃত্ব আসার পর এখানে তাদের বক্তব্য যে প্রবীণ এবং নবীন মিলিয়ে নতুন একটি নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বই এই বিএনপিকে নতুনভাবে উজ্জীবিত করার চেষ্টা করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কমিটির এই নেতৃবৃন্দ।
এটি দলের নেতারা আশা করছেন। এইখানকার নেতাকর্মীরা মূলত এখন অপেক্ষা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন এবং তিনি যে দিক নির্দেশনা দিবেন এবং পরবর্তীতে যে এখানে যে কমিটিটি গঠন হবে তার মাধ্যমেই রাজশাহী মহানগর বিএনপি ঘুরে দাঁড়াবে নতুনভাবে, এটি সবাই প্রত্যাশা করছেন। জি ধন্যবাদ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। এবার দেখবেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। দিন দিন ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। আগস্টের 9 দিনে মৃত্যু হয়েছে 15 জনের। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 2755 জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভয়াবহ হবে ডেঙ্গু পরিস্থিতি। জুলাই থেকে শুরু হয় ডেঙ্গুর মৌসুম, তবে এখন আর নেই সেই চিত্র। বছর জুড়েই এখন ডেঙ্গুর মৌসুম বলা যায়। গত বছরের চেয়ে এবার জুলাইয়ে রোগী বেড়েছে 75%। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 9 আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 23,735 জন। মৃত্যু হয়েছে 98 জনের। এর মধ্যে আগস্টের প্রথম 9 দিনে মৃত্যু 15 জনের। এছাড়া 2025 সালের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে, এ সংখ্যা 41। 4-5 দিন ধরে জ্বর, পরে পরীক্ষা দিচ্ছে আসে ডেঙ্গু হয়েছে 22,000। লোভ দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য যদি সামান্য কিছু দেয় ওটাতে কি হবে? এই যে আমার মতো অনেকেই তো হাসপাতালে এরকম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়ে রয়েছে। ন্যূনতম চিকিৎসা চাঁদপুর ওখানে নাই, এই কারণে মুগদা মেডিকেলে ওনারা ট্রান্সফার করছে আমাদেরকে। ঢাকার 2 সিটি কর্পোরেশনই বলছে এডিস নিধনে পরিচ্ছন্নতা সহ নেওয়া হয়েছে নানা কার্যক্রম। একটা জায়গা না, আমরা এরকম প্রতিদিনে আমরা এই চেকগুলি করছি যাতে আমরা একটা সচেতনতা বাড়াতে পারি এবং এভাবে যদি আমরা কাজ করি আমাদের ডেঙ্গুর প্রভাব অনেকাংশেই কমানো সম্ভব। লক্ষ্য করেছেন যে সিটি কর্পোরেশনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের ডেঙ্গু কন্ট্রোলের অনেক নিচে, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো তৃপ্তির ঢেকুর নাই। আমরা প্রতিনিয়ত, যেহেতু অন্য সিটি কর্পোরেশনগুলো অন্য জেলা থেকে প্রচুর রোগী আসছে, তো সেটাকে মাথায় রেখে, আমাদের দুর্বলতাগুলোকে মাথায় রেখে আমরা প্রতি মাসে এখন নতুন করে লার্নিং শেয়ারিং এবং রাউন্ড টেবিল করবো। আমরা এই সপ্তাহে একটা রাউন্ড টেবিল করছি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতার পরকীয়া নিয়ে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে যুবদল কর্মী রনি হোসেনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার কদমতলীতে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের আগে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর পরকীয়া নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট করেছিলেন রনি। এর জেরেই রাতে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তাকে বাসা থাকি যে ডাকিয়া নিয়ে তান্দে করছে, শরীরে আঘাত করছে, ওদের রাস্তার পালিয়ে গেছে। আর আমি সন্ধ্যাবেলা মেডিকেল নিয়ে আমরা যতটুকু ডক্টর থেকে একজন আর স্টেট করছে, তারপরে যে ওসমানী হাসপাতালে চিকিৎসা দিতে হবে 4টে সদস্য মারা গেছে। এতটুকু জানতে পারছি, পরে আমরা অভিযান করছি, ওরা এলাকা ছাড়া হয়ে গেছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে আজও। দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরে প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন হয়। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সহ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শরীয়তপুরে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন সাংবাদিকরা। কর্মসূচিতে বক্তারা তুহিন হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মৌন মিছিল হয়। সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, ঝালকাঠি ও কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের বোর্ড বাজারে সাবেক সিভিল সার্জন হাফিজুর রহমানের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের পাশাপাশি ডাকাতের হামলায় আহত হয়েছেন 3 জন। ভুক্তভোগী পরিবার জানায়, গত রাত 3টার দিকে 10 থেকে 12 জনের ডাকাত দল বাড়িতে ঢুকে কেয়ারটেকারকে মারধর করে।
পরে চিকিৎসক হাফিজুর রহমানের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ 2 লাখ টাকা, 12 ভরি স্বর্ণালংকার, 6টি মোবাইল লুট করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে 2টি দা, একটি ককটেল জব্দ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ডাকাতরা যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। আমাকে মেরে পায়ে আঘাত করেছে এবং 2 উড়াতে আঘাত করেছে। আমার 75 বছর বয়সী বাবাকে জিম্মি করে, মাকে জিম্মি করে তারা এই লুণ্ঠন চালায়। তারা কিভাবে এই কাজটা করলো এগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং একাধিক টিম কাজ করতেছে এবং আমাদের মাননীয় কমিশনার স্যারের বিশেষ কনসার্ন আছে এই ঘটনা। আমরা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে অপরাধীদের ধরে ফেলব। ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি কন্টেইনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। তেজস্ক্রিয়তা শনাক্তের পর কন্টেইনারটির খালাস স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান জানান, তেজস্ক্রিয়তার সন্ধান পাওয়ার পর কন্টেইনারটির খালাস স্থগিত করে আলাদা স্থানে রাখা হয়েছে। বিষয়টি পরমাণু শক্তি কমিশনকে জানানো হয়েছে। তারা তেজস্ক্রিয়তা পরীক্ষা করার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার ডেমরার রড তৈরির কারখানা আল আকসা স্টিল মিলস লিমিটেড ব্রাজিল থেকে 5 কন্টেইনারে 135 টন স্ক্র্যাপ আমদানি করেছিল। তেজস্ক্রিয়তার সংকেত পাওয়া যায় এর একটিতে। গত 3 আগস্ট বন্দরের জিসিবি টার্মিনালের 9 নম্বর জেটিতে এমভি মাউন্ট ক্যামেরন জাহাজ থেকে কন্টেইনারটি বন্দরে নামানো হয়। গত বুধবার বন্দরের 4 নম্বর ফটক দিয়ে কন্টেইনার খালাস নেওয়ার সময় তেজস্ক্রিয়তা থাকার সংকেত বেজে ওঠে। যখন রেডিয়েশন ডিটেকশন ইউনিট থেকে এটা চেক করা হচ্ছিল, তখন এটাতে অ্যালার্ম হয়। তো সেই অ্যালার্মের কারণে এটাকে আলাদা করে রাখা হয়েছে এবং ডিজিগনেটেড এরিয়াতে এটা রাখা আছে এবং কাস্টমস থেকে সেটা অ্যাটমিক এনার্জি কমিশনকে জানানো হয়েছে। অ্যাটমিক এনার্জি কমিশনের যে টিম তারা আসবে, সেটা ফিজিক্যালি পরীক্ষা করে নিশ্চিত হবে, দেন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। রোববার বেলা 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিস্তারিত তফসিল ঘোষণা করেন প্রক্টর অধ্যাপক AKM রশিদুল আলম। 1972 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু প্রতিষ্ঠিত হয়। সবশেষ সেখানে নির্বাচন হয় 1992 সালে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা নির্বাচনের দাবিতে আন্দোলন সহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে 2.5 ঘন্টা মহাসড়ক অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। সকাল 10টায় ঢাকা বগুড়া মহাসড়কের হাটিকুমরুল চত্বর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের 22 জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 9 বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। পরে 12:30টার দিকে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে আজও বরিশাল ব্লকেট কর্মসূচি করেছে ছাত্র জনতা। দুপুর 12টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য তারা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছেন। স্বাস্থ্য খাত সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। শের-ই-বাংলায় অনেক অনিয়ম হয়। আমরা ডাক্তার দেখাইতে গেলে ওইখানে ডাক্তার থাকে না, ডাক্তার সংকট এবং রোগীরা হয়রানির শিকার হয়। এগুলো বন্ধের দাবিতে আমরা লাগাতার আন্দোলন করে আসছি। ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে এলাকাবাসী। এতে 1 ঘন্টা মহাসড়কে বন্ধ থাকে যান চলাচল। দুর্ভোগে পড়েন যাত্রীরা। এলাকাবাসীর অভিযোগ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত টার্নিং পয়েন্ট স্থাপনের জন্য তেঘরিয়া ইউনিয়নের 13টি গ্রাম নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে হারাতে হবে বসতভিটা, মসজিদ, মন্দির সহ বিভিন্ন স্থাপনা। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান বিক্ষুব্ধরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। পরে প্রশাসনের আশ্বাসে 1 ঘন্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
নরসিংদীতে জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ করেছেন নাসির মোল্লা নামে গুলিবিদ্ধ হয়ে আহত এক যুবক। দুপুরে ভগীরথপুর এলাকায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় নাসির মোল্লা জানান, গত বছরের 19শে জুলাই মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় আন্দোলনে গিয়ে হাতে ও পায়ে গুলিবিদ্ধ হন তিনি। এরপর সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে জুলাই যোদ্ধার সরকারি তালিকা তৈরির সময় একমাত্র সন্তানের মৃত্যুর কারণে প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারেননি, ফলে তালিকায় তার নাম ওঠেনি। পরে আহত হওয়ায় প্রয়োজনীয় সব তথ্য প্রমাণ সহ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তালিকায় নাম অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সম্মান দেওয়ার দাবি জানান নাসির মোল্লা। লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাতে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ওসি কবির হোসেন জানান, 2 দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান আমজাদ। বাকি 3 জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরের 35 থেকে 50 ভাগ পর্যন্ত পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রামগতির মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নদীতে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে নৌকায় থাকা 6 জেলে দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় 4 জনকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বাকি 2 জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। লক্ষ্মীপুরে এক নারীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় 4 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সকালে নির্যাতিত ওই নারী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। শনিবার রাতে চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে আটক করে পুলিশ। রোববার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। অপর আসামিদের ধরতে অভিযান চলছে। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বাজার থেকে ওই নারীকে জোরপূর্বক সিএনজিতে তোলে 3 জন। এরপর দেওপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেনের বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করে। এক পর্যায়ে তাকে মারধর করে পালিয়ে যায়। বিষয়টি জানার পর জাহাঙ্গীর হোসেনকে আটক করে পুলিশ। দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। গত 20 মাসে এই রেলপথে 30 জনের মৃত্যু হয়েছে। নতুন নির্মিত এই রেলপথে 56টি লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই। লেভেল ক্রসিংগুলো অরক্ষিত থাকায় এমন প্রাণহানি বাড়ছে। পাশাপাশি পরিকল্পনায়ও ত্রুটি আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের দোহাজারী পর্যন্ত পুরনো রেল লাইনের সাথে আরও 11,335 কোটি টাকা ব্যয়ে 103 কিলোমিটার নতুন রেলপথ তৈরি করে কক্সবাজারকে রেল নেটওয়ার্কের ভেতর আনা হয়। 2023 সালের 1 ডিসেম্বর থেকে শুরু হয় আনুষ্ঠানিক ট্রেন চলাচল। এখন এই পথে প্রতিদিন 4 জোড়া ট্রেন চলাচল করে। রেল পুলিশের তথ্য মতে চলতি বছরের আগস্ট পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার রেলপথের বিভিন্ন স্থানে ট্রেনের সাথে দুর্ঘটনায় মারা গেছেন 13 জন। গেল বছর এই সংখ্যা ছিল 17। এর বাইরে ট্রেনের ধাক্কায় 2024 সালের অক্টোবরে একটি হাতিও মারা যায়। রেল কর্তৃপক্ষ বলছে, নতুন নির্মিত এই রেলপথ রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় জনবলের জন্য অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ফলে 72টি লেভেল ক্রসিংয়ের মধ্যে 56টিতে এখনো পর্যন্ত কোনো গেটম্যান এবং প্রতিবন্ধকতা বা ব্যারিয়ার নেই। তবে দুর্ঘটনার প্রায় সবগুলোই ঘটেছে অবৈধ লেভেল ক্রসিংয়ে। বেশ কিছু লেভেল ক্রসিং গেটের করা হয়েছে। তো সব জায়গায় তো আমরা অনুমোদন আমাদের কাছ থেকে নেওয়া হয়নি বা দেওয়া হয়নি, এবং প্রতিনিয়ত এটা হচ্ছে, অবৈধ ইনক্রোচমেন্ট হচ্ছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বড় প্রকল্পে পরিকল্পনাগত ত্রুটির কারণে নানা সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি এই প্রকল্পের সমীক্ষা অনুযায়ী ব্যবস্থা নিয়েও প্রশ্ন আছে। এগুলা অর্গানাইজেশনে স্টাডির মাধ্যমে আসে না, ওরা টপ লেভেলে এগুলো আলোচনা হয়, ওরা একটা কিছু তৈরি করে, বা ঠিক আছে এটা করার পরতে যায় তাদের যা যা লাগে তখন সেটা ফিজিবল করে পাঠায়। রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্ঘটনাপ্রবণ ক্রসিংগুলোতে জরিপের কাজ শুরু করেছে প্রকৌশল বিভাগ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রংপুরে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শহরের গুরুত্বপূর্ণ দেয়ালে ফুটে উঠছে প্রতিবাদ, বীরত্ব আর গণজাগরণের মুহূর্ত। সকালে নগরীর বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা ছবি আঁকে। পুলিশ লায়ন্স কালেক্টরেট ও জিলা স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এই আয়োজনে। আয়োজকরা বলছেন, এই উদ্যোগ শুধু শিল্প প্রতিযোগিতা নয়, বরং নতুন প্রজন্মকে ইতিহাস জানানো ও অনুপ্রাণিত করার প্রয়াস। নানান কর্মসূচিতে নড়াইলে চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকাল 9টায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর তার আত্মার মাগফিরাত কামনা ও দোয়া অনুষ্ঠিত হয়। 1924 সালের 10ই আগস্ট নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন চিত্রশিল্পী SM সুলতান। 1994 সালের 10ই অক্টোবর মারা যান বরেণ্য এই শিল্পী। খাগড়াছড়িতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সকালে জেলার মাটিরাঙ্গা জোনের পরশুরাম ঘাট আর্মি ক্যাম্পের আওতাধীন এলাকায় মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মেধাবী শিক্ষার্থী ও অসহায় পরিবারকে আর্থিক সহায়তা করা হয়। 300 মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং শান্তি সম্প্রীতি রক্ষায় কাজ করছে সেনাবাহিনী। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানায় সেনাবাহিনী। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।